24 ঘন্টার আল্টিমেটামে লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সাবেক গণজাগরণ মঞ্চের নেত্রী লাকি আক্তারকে ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে। গণজাগরণ মঞ্চের সেই বস্তির মেয়ে নামক নস্টা লাকি আক্তার অবশেষে গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেফতার হয়েছেন। এবং সর্বশেষ জানাবো মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদন, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জামাত শিবির সহ সকল ধর্মভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সেই রাজনীতি নিষিদ্ধের প্রয়োজনে তাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়াটা অনেক জরুরি। একজন যুদ্ধ অপরাধী না, শুধু কাদের মোল্লার যাবজ্জীবন না, সকল যুদ্ধ অপরাধীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। এক সময় যেন তার কথাতেই চলতো দেশ, তার ঘোষণাতেই পালন হতো গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচি। অবস্থা এমন হয়েছিল যে দেশ তখন আওয়ামী লীগ সরকার নাকি ইমরানের সরকার চালাচ্ছে সেটি নিয়ে ছিল ব্যাপক আলোচনা সমালোচনা। বাকপটু ইমরান সরকার চেতনার বয়ান তুলে ফ্যাসিস্ট শেখ হাসিনার নানান কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করতেন, যার পেছনে ছিল ক্ষমতাসীনদের কোটি কোটি টাকার খেলা। সরকারি পৃষ্ঠপোষকতার মাসের পর মাস রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় দখল করে চলে গণজাগরণ মঞ্চের কার্যক্রম। জনভোগান্তির তোয়াক্কা না করে শাহবাগে বসে জামাত নেতাদের ফাঁসি দিতে চাপ প্রয়োগ করতে থাকেন দেশের বিচার ব্যবস্থার ওপর। বিচার বিভাগকে একের পর এক রায় পরিবর্তনে বাধ্য করেন ইমরান বাহিনী। অভিযোগ রয়েছে, ইমরানের সরকারের মদতে পৃষ্ঠপোষকতায় 2013 সালের 5 ফেব্রুয়ারি রাজধানী ঢাকা শাহবাগে গণজাগরণ মঞ্চের সূচনা হয়। তৎকালীন বাংলাদেশে জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণীতভাবে নানা রকমের অপপ্রচার চালিয়েছিল গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার। তৎকালীন জামাতের নায়েবে আমির কাদের মোল্লা সহ অসংখ্য আলেম ওলামাদের মিথ্যে অপবাদে ফাঁসি কার্যকরের নানান ভূমিকায় পালন করে এই ঘাতক ইমরানের সরকার। আজকের মধ্যেই পাকিস্তানের দূতাবাসে তালা লাগিয়ে এই পাকিস্তানিদেরকে পিআইএর ফ্লাইটে তুলে পাকিস্তান ফেরত পাঠানো, এবং সেটাই হবে বাঙালির পরিকল্পিত সে আন্দোলনকে পুঁজি করে আলেম ওলামাদের ওপর অমানবিক নির্যাতন চালায় আওয়ামী লীগ, যার ধারাবাহিকতায় মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের ওপর বর্বর ক্র্যাকডাউন চালায় হাসিনার পুলিশ বাহিনী। ইমরানের দেওয়া ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে জামাত এবং ডানপন্থীদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালায় ছাত্রলীগ। ভাঙচুর চালানো হয় ইসলামী ব্যাংক, রেটিনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের। অভিযোগ আছে, হামলার ভয় দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাও তুলত তারা। দেশবিরোধী নানান অপপ্রচারে সক্রিয় আওয়ামী লীগের আমলের বিকল্প সরকার খ্যাত এই ইমরানের সরকার। গোয়েন্দা সূত্রে জানা গেছে, শাহপাগীদের নেতা ব্লগার ইমরানের সরকার হচ্ছেন রাজাকারের নাতি। তার দাদা খয়রুদ্দিন ছিলেন কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বলিয়ামারি বাজারপাড়া গ্রামের একজন চিহ্নিত রাজাকার। মুক্তিযোদ্ধারা 71 সালেই রাজাকার খয়রুদ্দিনকে বিএসএফ এর সহযোগিতায় হত্যা করে। স্বাধীনতা পূর্ব সময়ে খয়রুদ্দিন পাকিস্তান মুসলিম লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নেন এবং তাদের সহযোগিতা করেন। ডাক্তার ইমরানের সরকার সম্পর্কে তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর এলাকা অনুসন্ধান চালিয়ে পাওয়া গেছে আরও অনেক চমকপ্রদ তথ্য। এলাকাবাসী জানায়, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে মাঝামাঝি সময়ে একদিন এলাকা জিঞ্জিরা নদী দিয়ে নৌকায় করে মুক্তিযোদ্ধারা যাচ্ছিলেন। আরেকটি নৌকায় করে নিকটবর্তী ভারতের কালাইচরের বাজারে যাচ্ছিলেন রাজাকার খয়রুদ্দিন। তার নৌকায় আরও অনেক যাত্রী ছিল। পাশের নৌকায় যে মুক্তিযোদ্ধারা ছিলেন তিনি জানতেন না। রাজাকার খয়রুদ্দিন শেখ মুজিবকে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা কথা বলছিলেন। একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছিলেন। মুক্তিযোদ্ধারা তার সম্পর্কে খবর নিয়ে বিএসএফ এর সহযোগিতায় তাকে পাকড়াও করে। একদিন তাকে কৌশলে মাখনেচর ও বল্লমগিরি বিল এলাকায় নিয়ে যায় এবং হাঁটু পানিতে নামিয়ে গুলি করে হত্যা করে। স্বাধীনতার পর ঢাকায় থাকা তার আত্মীয় স্বজন ডাক্তার ইমরানের পরিবারকে শহীদ পরিবার হিসেবে বানিয়ে সরকার থেকে একটি বাড়ি বরাদ্দ নেয়। পরে জানাজানি হয়ে গেলে বাড়ির বরাদ্দ বাতিল হয় বলে জানা যায়। খয়রুদ্দিন সম্পর্কে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হাই সরকার জানান, ইমরানের দাদা খয়রুদ্দিন কোনোদিনই মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযুদ্ধকালে তিনি মুসলিম লীগ করতেন। মুক্তিযুদ্ধের সময় তাকে বিএসএফ এর সহযোগিতায় মুক্তিযোদ্ধারা হত্যা করে।
ইমরানের বাবা মতিন সরকার সম্পর্কে তিনি বলেন, মতিন সরকার স্বাধীনতা পরবর্তীকালে সিপিবি করতেন, এখন আওয়ামী লীগ করেন। এলাকাবাসী স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, ইমরানের বাবা আব্দুল মতিন সরকারও ছিলেন তার দাদার অনুসারী, অর্থাৎ মুসলিম লীগার। দেশ শত্রুমুক্ত হওয়ার পর জীবন বাঁচাতে মতিন সরকার প্রথমে সিপিবি এবং পরে সুযোগ মতো 1991 সালে আওয়ামী লীগ আশ্রয় নেয়। এরপর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন, বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য। খয়রুদ্দিন সম্পর্কে মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে যুক্ত এক মুক্তিযোদ্ধা জানান, বিএসএফ এর সহযোগিতায় তৎকালীন স্থানীয় চেয়ারম্যান সালিউদ্দিন সহ মুক্তিবাহিনীর নির্দেশে 1971 সালের 14 জুন শান্তি কমিটির নেতা খয়রুদ্দিনকে হত্যা করা হয়। স্বাধীনতার পর 1972 থেকে 74 সালে খয়রুদ্দিনের স্ত্রী তার চাচা তদানীস্তন গাইবান্ধা পুলিশের দারোগাকে দিয়ে ঢাকায় যোগাযোগ করে ভাতিজি জামাইকে মুক্তিবার্তা সাপ্তাহিক পত্রিকার শহীদ মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম তোলেন। শহীদ পরিবার হিসেবে খয়রুদ্দিনের মেয়ে ডাক্তার মাধবীর নামে সরকারি বাসা বরাদ্দ নেওয়া হয়। তবে ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও আওয়ামী লীগ নেতাদের বিরোধিতার মুখে পড়ে প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের যে তালিকা প্রণয়ন করা হয় তাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ তার নাম রাখেনি। ওই সময় সংসদে এই নিয়ে যে মিটিং করা হয়েছে সেই রেজুলেশনও ওই বিষয়টি উল্লেখ আছে। এলাকাবাসী জানায়, খয়রুদ্দিনের আরেক ভাই আহমদ হাজিও রাজাকার ছিলেন, তিনিও মুসলিম লীগ করতেন। গোয়েন্দা সূত্র জানায়, শাহবাগে আন্দোলন শুরুর পর জামাত প্রতিষ্ঠানের তালিকাভুক্ত করার নামে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজি, চাঁদার টাকায় ধানবন্টি এলাকায় ফ্ল্যাট কেনা, রাতে সহযোদ্ধা সহ ইচ্ছুক সাধারণ মানুষ শাহবাগে খোলা আকাশের নিচে অবস্থান করলেও ইমরান শাহবাগের পার্শ্ববর্তী একটি 5 তারকা হোটেলে রাত যাপন, ডিস্কোতে নাচানাচি, এয়ারপোর্ট এলাকায় কয়েকটি বিলাসবহুল হোটেলে ছাত্রলীগের আরেক প্রভাবশালী নেতার সঙ্গে ফুর্তি করা, তথাকথিত অগ্নিকোটা লাকির আন্দোলন বিমুখ হওয়া, শত শত ছাত্রী ও নারীকে রাতে শাহবাগে অবস্থান থেকে বিমুখ হওয়া সহ নানা তথ্য জানা যায়। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি, তার রাজাকার দাদা ও শাহবাগে তার নির্দেশনা সহ নানা অভিযোগ রয়েছে ইমরান এই সরকারের বিরুদ্ধে। তুরস্কে নির্বাসনে থাকা অবস্থায় আমার লেখালেখি ও বক্তব্যে একাধিকবার মন্তব্য করেছিলেন, শেখ হাসিনার রাজনীতির মৃত্যুর আগে প্রাকৃতিক নিয়মে তার পৃথিবী থেকে বিদায় হোক, সেটি আমার কাম্য নয়। এই কথার একটি প্রেক্ষাপট ছিল। 2017 সালের দিকে একটি গুজব প্রায় শুনতে পেতাম, শেখ হাসিনা নাকি কোনো এক প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন। শুনলাম তার লিভার ও কিডনি আক্রান্ত। গুজবের ডালপালা বাড়তে বাড়তে লিভার প্রতিস্থাপন পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তিনি নাকি গোপনে লন্ডনে তার অজানা রোগে চিকিৎসা নিতেন। আমি ওইসব গুজবে অবশ্য কোনোদিনই বিশ্বাস করিনি। আমার ধারণা ছিল 2 উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থার লোকজনই হাসিনার বায়বীয় অসুখের গুজব ছড়িয়েছেন। 1, শেখ হাসিনার প্রতি জনমনে এক ধরনের সহানুভূতি তৈরি করা, এবং 2, বিরোধী দল যাতে মনে করে শেখ হাসিনা যেহেতু কিছুদিনের মধ্যে মারা যাবে তাই খামোখা তার পতনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই। মুশকিল হলো, শেখ হাসিনার দীর্ঘ দানবীয় শাসনে অত্যাচারিত জনগণ তখন খড়কুটো ধরে বাঁচার মতো করে তার সেবক প্রাণঘাতী অসুখের গুজবের মধ্যে অক্ষমে সান্ত্বনা খুঁজতেন। তারা 11 মঈন ফখরুদ্দিন সরকারের সময়কার শেখ হাসিনার ভুয়া অসুস্থতার নানা রকম নাটকের কথা একেবারে ভুলে গিয়েছিলেন। ক্ষমতা থাকা অবস্থায় শেখ হাসিনা মারা গেলে বাপ আর মেয়ের অসংখ্য মূর্তিকে বাংলাদেশে যে ছেয়ে যাবে সে মহাবিপদের আশঙ্কা ওর মনে ছিল। ভেবে দেখুন, বিপ্লব উত্তর বাংলাদেশে এক মুজিবের শত শত মূর্তি ভাঙতে ছেলে মেয়েদের কত কষ্ট করতে হয়েছে। দেশ জুড়ে 2 জনের মূর্তি ভাঙতে হলে ঝামেলা কি পরিমাণ বাড়ত, কত বুলডোজার লাগতো, সেটা ভেবেই তো ঘাবড়ে যায়। ফ্যাসিস্ট সরকার পতনের আগে শেখ হাসিনা যে মারা যায়নি, এতে আমি খুবই খুশি হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। যা হোক, 1981 সালে প্রভুর দেশ দিল্লি থেকে ঢাকায় প্রত্যাগত শেখ হাসিনার এখন সেই দিল্লিতেই পালিয়ে আছেন। ভারত সরকার আজ পর্যন্ত হাসিনার পালিয়ে থাকার ঠিকানা প্রকাশ করেনি। আমার দেশ এই দিল্লি প্রতিনিধি তার বাসস্থান খুঁজে বের করার জন্য যথাসম্ভব চেষ্টা করেছেন। সেই সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন গত সপ্তাহে প্রকাশিত হওয়ার পর পাঠকদের মনে বেশ সাড়া ফেলেছে। ফ্যাসিস্ট শাসকের সঙ্গে বাংলাদেশের জনগণের যোগাযোগ এখন কেবল ভার্চুয়াল জগতে তার বক্তৃতার মাধ্যমে। সেই সব বক্তৃতায় একবারের জন্য শেখ হাসিনা তার শাসনকালীন গুম খুন, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন, জনগণের ভোটের অধিকার হরণ এবং অবিশ্বাস্য লুটপাটের জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া তো দূরের কথা, কোনো অপরাধী স্বীকার করেননি। তিনি নাকি এখনো বুঝতে পারছেন না তার কি এমন অপরাধ।
হাসিনা পালায় না, বঙ্গবন্ধুর কন্যা পালায় না, এই ধরনের বাগড়ম্বর কথায় দিনের মধ্যে দলের সব নেতাকর্মীকে ফেলে রেখে তাদের না জানিয়ে কেবল পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে মোদির পায়ে আশ্রয় নিয়েও নির্লজ্জের মতো শেখ হাসিনা তার বক্তৃতায় যেসব জঞ্জাল উগড়ে দিচ্ছেন, তাতে তাকে একজন বিকারগ্রস্ত স্যাডিস্ট ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। তার কোনো বক্তৃতা, কোনো রাজনৈতিক বয়ান অথবা ভবিষ্যৎ কর্মসূচির কোনো রূপরেখা নেই। যেসব নামগোত্রহীন আপা লীগের নারী পুরুষ জুমে তার অর্থহীন প্রলাপ শুনে লাফান, তাদেরও আমার কাছে নিরেট গর্ধব বলে মনে হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রতিবেদন প্রকাশের পর নিশ্চিতভাবেই আর কোনো দেশ এই দুর্গন্ধযুক্ত পচামালের দায় গ্রহণ করতে চাইবে না। সুতরাং দিল্লিকে পলাতক জীবনই শেখ হাসিনার একমাত্র নিয়তি। সেখান থেকেই মাঝে মধ্যে হয়তো এই বৃদ্ধা প্রলাপ বকে যাবেন। তাই বলাই যায়, জীবিত অবস্থায় তার রাজনৈতিক দাফন সম্পন্ন হয়েছে।